প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সকলেই। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এবারের আলোচনাটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম যে অধ্যায়টি রয়েছে সেই নবম অধ্যায়ের প্রথম যে অনুশীলনীটি রয়েছে 9.1 এই 9.1-এর প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনা বলতে আমরা যে এখানে রয়েছে যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে যে তিনটি কোণ রয়েছে সেই কোণগুলোর মধ্যে যে সম্পর্ক রয়েছে সম্পর্কগুলোর মধ্যে অনুপাত। এখানে ত্রিকোণমিতির অনুপাত আলোচনা করতে গেলে আমাদের লাগবে কি, এখানে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তোমরা এখানে যে ভূমিকা রয়েছে, যে ভূমিকা স্বরূপ যেটা রয়েছে, ভূমিকাটি তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে একটু পড়ে নিবে, কারণ এটা বেশি একটা কোনো কিছু আলোচনা নাই। তারপরে এখান থেকে আছে ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ, কোণ শব্দ গ্রিক শব্দ, এটুকু লাগবে। ত্রি অর্থ তিন, কোণ অর্থ ধার, মেটন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতি ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। আর এটি শব্দটা তো প্রথম যে এখানে ব্যবহার করেছিল মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। এটা বেশি একটা আলোচনা নাই এখানে কোনো কিছু। তো এখানে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচে রয়েছে আমাদের বাহুগুলো, তিনটি বাহু রয়েছে সমকোণী ত্রিভুজের জন্য। তিনটি বাহুর নাম তিনটি দেওয়া হয়েছে। এখানে একটা রয়েছে যে অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু। তো এখানে অতিভুজ বলতে কি বোঝাচ্ছে? অতিভুজ বলতে আমাদের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। আচ্ছা, বিপরীত বাহু বলতে বিপরীত বাহু যা হলে পরিদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। আমরা এখানে আলোচনা যাচ্ছি একটু পরেই। সন্নিহিত বাহু বলতে কি বোঝাচ্ছে? যা পরিদত্ত কোণ সৃষ্টি করে একটি রেখাংশ। এখানে অতিভুজ বলতে আমাদের বোঝাচ্ছে যে এই যে এইটা আমরা কিন্তু এই কোণের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে এর বৃহত্তম বাহু কোনটা? এইটা হচ্ছে কি আমাদের বৃহত্তম বাহু, এর জন্য এটার নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, বিপরীত বাহু এই যে কোণটাও রয়েছে এই কোণের সরাসরি বিপরীত পাশে রয়েছে এই কোণটা, অর্থাৎ এই যে কোণটা আমাদের এই কোণের বিপরীত পাশে কিন্তু এই যে বাহুটা রয়েছে এই বাহুটা, এই জন্য এই কোণটা কি বিপরীত বাহু নাম দেওয়া হচ্ছে। যে কোণের বিপরীত বাহু, যে কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজটি বর্ণনা করছি সেইটি হচ্ছে বিপরীত বাহু। তার বিপরীত পাশে সেই কোণের বিপরীত পাশে যেটি থাকবে। সন্নিহিত বাহু বলতে বোঝাচ্ছে যে এই যে কোণটা, এই কোণটার কোণের সংশ্লিষ্ট যে বাহুটা রয়েছে অতিভুজ ছাড়া আর যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু। তাহলে আমাদের এখানে তিনটি বাহু সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের জন্য আমাদের দেখো এখানে পি ও এন কোণের জন্য অতিভুজ ওপি। অতিভুজ কি? এই ও আর এই পি, ওপি। আচ্ছা, সন্নিহিত বাহু ও এন, সন্নিহিত বাহু ও থেকে এন পর্যন্ত, বিপরীত বাহু পি থেকে এন পর্যন্ত হলো। এখন এই যে কোণটা রয়েছে আমাদের সর্বদাই কি কোণ এই একই সিস্টেমে থাকবে না, এখানে আমাদের কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন এখানে দেখছো যে এই ত্রিভুজের আমরা এই যে নিচের কোণটা নিয়ে কোণের সাপেক্ষে আমরা এই আলোচনাটা রয়েছে, কিন্তু কখনো কখনো কোণ কিন্তু নিচে না থেকে ওপরেও হতে পারে। এই যে ওপরে রয়েছে এই কোণের সাপেক্ষে যখন বলা হবে এই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে এইটা কিন্তু আমাদের কি, আমাদের মানে বিপরীত বাহু। আর এইটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট কোণের সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তো এইখানে সেই নাম তিনটে এখানে বলা আছে যে ওপিএন কোণের জন্য অতিভুজ ওপি, অতিভুজ বলা হচ্ছে ওপি, সন্নিহিত বাহু পিএন, পি থেকে এন, সন্নিহিত বাহু বলা হচ্ছে, বিপরীত বাহু ওএন বলা হচ্ছে। তাহলে এখন এই কোণের সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারছি ও আশা করছি। এখন আমাদের এই যে ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে আমাদের কিছু কোণ ধরা হয়। এই কোণগুলোকে সাধারণত গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আমার সেই গ্রিক অক্ষরে এখানে গ্রিক বর্ণমালা 6টি বহুল ব্যবহৃত বর্ণ এখানে দেওয়া আছে। যে আলফা, এখানে এই আলফা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিটা, এটাকে বলা হচ্ছে গামা। এই যে চিহ্নটা, এই চিহ্নগুলো আমাদের লাগবে, এগুলো মনে করে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে থিটা, থিটার বহুল ব্যবহার রয়েছে, ফাই রয়েছে, ওমেগা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই থিটাটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর অন্যগুলো হয় কিন্তু একটু কিছুটা কম। এখন আমরা এই যে থিটা কোণের সাপেক্ষে অতিভুজের সন্নিহিত বাহু বিপরীত বাহু চিহ্নিত করা, উদাহরণে 1-এ যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। এই 1-এর জন্য রয়েছে যে এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজের আমাদের এই কোণের সাপেক্ষে এই যে কোণটা রয়েছে এই কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ কোণটা আমাদের সন্নিহিত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এই তিনটা বিষয় আমাদের বের করতে, 3 চিত্রের জন্য 3টা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে অতিভুজ আমরা জানি যে কোণের বিপরীত বাহু, এই যে কোণ সবচেয়ে সমকোণী ত্রিভুজের বড় যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এটা গেল। এখানে বিপরীত বাহু এইটা একক, বিপরীত বাহু বলতে এই কোণের বিপরীত পাশে যেটা রয়েছে কত রয়েছে 8, এই জন্য আমাদের দেওয়া আছে কত, এখানে 8 দেওয়া আছে। আচ্ছা, এই যে কোণ সংশ্লিষ্ট যে বাহুটা রয়েছে এটাকে আমরা সন্নিহিত বাহু বলি, এটা সন্নিহিত বাহু। তাহলে এটার নাম কি ভূমি অথবা সন্নিহিত বাহু, এটা রয়েছে কত 15 একক। আচ্ছা, যদি আমরা এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা যখন চিত্র কিন্তু এই কোয়ালিটি থাকে, কিন্তু কখনো অন্যরকমও থাকে, তখন কেমন ধরতে হবে? এই থিটা কোণের সাপেক্ষে যখন ধরবো আমরা অতিভুজ কি ধরবো? পি ধরবো। অতিভুজ এই যে পি আছে। আচ্ছা, বিপরীত বাহু কোথায়? আর এই যে কোণটা রয়েছে এই কোণের বিপরীত অপোজিটি কোণটা রয়েছে, এই যে অপোজিটি বাহু কিন্তু এইটা, এই কোণের সাপেক্ষে এর বিপরীত অপোজিটি কোণটা রয়েছে এই আর, এই জন্য বলা হচ্ছে কি এখানে আর বলা হচ্ছে। আচ্ছা, সন্নিহিত বাহু কি? এই কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা রয়েছে কিউ, সন্নিহিত বাহু অর্থাৎ কোণ সংশ্লিষ্ট কোণের সাথে যে বাহুটা রয়েছে। আচ্ছা,
এবার গেল থিটা, যদি চিত্রটা এমন থাকে তাহলে কি হবে, চিত্রটা অতিভুজ এখানে কত হবে, এই যে বড় যে বাহুটা থেকে সেটা অতিভুজ ইএফ হবে, ই থেকে এ পর্যন্ত, এই যে এই বাহুটা কি ই থেকে এ পর্যন্ত। বিপরীত বাহু কি হবে ইজি, ই থেকে জি, এই কোণের এই যে কোণটা বলা আছে এই কোণের বিপরীত পাশে রয়েছে ইজি। আচ্ছা, তারপরে সন্নিহিত বাহু কোনটা এফ জি, এফ থেকে জি পর্যন্ত এটা কি হচ্ছে সন্নিহিত বাহু বলা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিছুটা এখানে কোণের সাপেক্ষে কীভাবে মান বের করতে হবে। অনেক সময় পরীক্ষার সময় চিত্র দিয়ে বলে যে এই কোণের অতিভুজ কোণটা, মানে বা একটা বাহু দেওয়া থাকে, এক বাহুর মান দেওয়া থাকে, দুটি বাহুর মান দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের অন্য আরও মান বের করতে হয় কোণের সাপেক্ষে। আমরা যদি এটুকু বুঝে থাকি তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা বের করতে পারবো। উদাহরণ 2 বলা আছে আলফা এবং বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আলফা এবং বিটা কোণের সাপেক্ষে একবার ধরবো আলফা কোণ, একবার ধরবো বিটা কোণ। এই আলফা কোণের বিটা কোণের জন্য, আলফা কোণের জন্য আমাদের কি হবে অতিভুজ, আলফা কোণের জন্য অতিভুজ কত হবে, যখন আমরা এই কোণটা ধরবো তখন কিন্তু অতিভুজ তো অতিভুজই থাকবে, সবচেয়ে বড় যেটা সেটা অতিভুজ থাকবে। এই কোণের বিপরীত বাহু কিন্তু এইটা, তাহলে বিপরীত বাহু 24, বিপরীত বাহু এখানে দেখো দেওয়া আছে কত 24 দেওয়া আছে, 24 দেওয়া আছে। এখন সন্নিহিত বাহু, এই যে সন্নিহিত বাহু কত, এই যে কোণটা রয়েছে এই কোণের সন্নিহিত বাহু কিন্তু এই যে এই বাহুটা কিন্তু আমাদের এটা সন্নিহিত বাহু, তাহলে এই যে 7, এই 7 একক কী হবে, এটা হচ্ছে আমাদের সন্নিহিত, এই 7 সন্নিহিত বাহু হচ্ছে 7 একক। তাহলে এখন যদি বিটা কোণের জন্য ধরা হয় তাহলে এই বিটা কোণ এই কোণের জন্য আমাদের সে অতিভুজ যাতে থাকবে, অতিভুজ এখানে 25 একক এখানে বলা আছে। আচ্ছা, তারপরে এখানে বলা আছে যে বিপরীত বাহু বলতে 7 একক, বিপরীত বাহু এই যে কোণটা রয়েছে এই কোণের বিপরীত বাহু একটাই 7, বিটা কোণের সাপেক্ষে 7 এখানে বলা আছে, বিপরীত 7 একক। সন্নিহিত বাহু বলেছে 24 একক, এই যে এই কোণের সংশ্লিষ্ট বাহু সন্নিহিত বাহু, অর্থাৎ এই কোণটার যেটা রয়েছে এই সংশ্লিষ্ট বাহু, এই বাহুর 24 একক। তাহলে এখানে কাজ দেওয়া হচ্ছে, কাজ আমাদের যে কাজগুলো রয়েছে এটা নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করব, সেটা তোমরা অবশ্যই দেখবে। আমরা নিচে চলে যাচ্ছি, এখানে বলছে যে কাজের ভিতরে বাইরে আর কিছু নাই। আমাদের এখানে বলছে যে মনে করি কোণ ত্রিকোণমিতি কোণ বলছে, মনে করি কোণে আমাদের এই যে চিত্রটা রয়েছে চিত্রটির কিছুটা ব্যাখ্যা এখানে আমরা দিব। এবার মনে করি কোণ এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, ওয়ে বাহুতে যে কোনো একটি বিন্দু পেয়ে নেই। আমাদের এই যে বাহুটা এখানে এই যে চিত্র সাপেক্ষে আমাদের এই বর্ণনাগুলো দেওয়া আছে, এই চিত্রটাকে আমরা দেখবো। এবার কোণ কি আছে এক্স ও এ, অর্থাৎ এই পদে এক্স, এই এক্স বলা হচ্ছে, এই ও বলা হচ্ছে, এ বলা হচ্ছে। ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নিই, এই যে ও থেকে এই বাহুতে যে কোনো একটি বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্স বাহু পর্যন্ত পি এম লম্ব টানি। এখান থেকে আমরা এই পর্যন্ত কী করছি একটা লম্ব টানছি। আচ্ছা, ফলে একটি সমকোণী ত্রিভুজ পি ও এম গঠিত হলো। কী হলো পি ও এম, অর্থাৎ এই পদ দিয়ে যদি আমরা এই পদ দিয়ে যাই তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। এই ত্রিভুজ পি ও এম এর পি এম ও এম ও পি বাহুগুলো 3টি অনুপাত পাওয়া যায়। পি থেকে এম পর্যন্ত একটা, পি ও একটা, ও থেকে এম পর্যন্ত একটা, এই যে 3টে বাহু হলো 3টে বাহুর কিন্তু 3টি অনুপাত পাওয়া যায়। এদের মান ওয়ে বাহুতে নির্বাচিত পি বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। এই যে বাহুটা এই বাহু আর এই যে 3টে বাহু রয়েছে এই পি বিন্দুর অবস্থানের উপর এদের কিন্তু অনুপাতে মানে অবস্থানের উপর নির্ভর করে না, সেটা বলা হচ্ছে। আচ্ছা, কোণ এ হচ্ছে কোণের এক্স ও এ কোণের ওয়ে বাহুতে যে কোনো বিন্দু পি ও পি ওয়ান থেকে ও এক্স বাহু পর্যন্ত পি এম ও পি ওয়ান এম ওয়ান লম্ব অঙ্কন করলে ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ দুইটি সদৃশ্য ত্রিভুজ গঠিত হয়। এখানে বলছে কি যে আমরা এই যে এখান থেকে যেভাবে পি বিন্দু নিয়েছি অনুরূপভাবে যদি আমরা এখান থেকে আরেকটা বিন্দু নিই এই বাহুর উপর, তার উপর যদি একটা রেখা টেনে দিই তাহলে কিন্তু আমাদের এখানে দুটি ত্রিভুজ তৈরি হচ্ছে। একটা ত্রিভুজ হচ্ছে কি প্রথমটা যেটা পি ও এম, আরেকটা হলো পি ওয়ান ও এম ওয়ান, পি1 ও এম1, এই দুটি ত্রিভুজ। এখানে আমাদের একটা ত্রিভুজ আর এখানে আরেকটা ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ গঠিত হলো। এবার আসি যে এই দুটি ত্রিভুজ গঠিত হলে এই দুটি ত্রিভুজের সদৃশ্য, দুটি ত্রিভুজের মধ্যে কী কী পার্থক্য রয়েছে বা মিল কী রয়েছে তার আমরা একটু কিছুটা তুলনা করব। এখানে দেখো এই যে দুটি ত্রিভুজে বলা হয়েছে এই দুটি ত্রিভুজের আমরা অনুপাতগুলো বের করি। আমাদের এই যে পি এম বাই পি ওয়ান এম ওয়ান, পি এম বাই পি এম আমরা কী করছি পি থেকে এম পর্যন্ত নিয়েছি, তারপরে পি ওয়ান এম ওয়ান, পি ওয়ান এম ওয়ান, অর্থাৎ এই বাহুটা আর এই যে বাহুটা রয়েছে এই দুই বাহুর মধ্যে আমরা কিন্তু তুলনা করছি, অনুপাত বের করছি পি এম বাই পি ওয়ান এম ওয়ান। এবার ওপি বাই ও পি ওয়ান, ও থেকে পি পর্যন্ত, ও থেকে পি ওয়ান পর্যন্ত, ওপি বাই ও পি ওয়ান দেওয়া হয়েছে এখানে। এবার এই যে ওপি বাহুটা ওপি রয়েছে এইটা আমরা এখানে নিয়ে যাচ্ছি আর এইটা এখানে নিয়ে গেছি, তাহলে কি হলো পি এম বাই ওপি হলো আর পি ওয়ান এম ওয়ান বাই ও পি ওয়ান এটা। আচ্ছা, অনুরূপভাবে যদি আমরা এখানে যাই তাহলে ও এম বাই ও এম ওয়ান, ও এম ও থেকে এম বাই ও থেকে এম ওয়ান, একবার ও থেকে আমরা এম পর্যন্ত ধরবো আর একবার এই যে এখান থেকে আমরা এইটুকু ধরবো, তাহলে ও এম বাই ও এম ওয়ান এখানে দেওয়া হচ্ছে তাই ওপি বাই ও পি ওয়ান। একইভাবে এখান থেকে আমরা এই পদে ওপি বাই এখান থেকে ধরবো যে ও পি ওয়ান, এই যে ও পি ওয়ান এখান থেকে সম্পূর্ণ ধরবো। এখন একইভাবে আমরা যদি উল্টা দিই এই ওপিকে এখানে নিয়ে আসবো আর এইটা আমরা এখানে নিয়ে যাব, তাহলে আমাদের এটা তৈরি হবে।
পি এম বাই অনুরূপভাবে যদি আগাই পি এম বাই পি ওয়ান এম ওয়ান, পি এম বাই পি ওয়ান এম ওয়ান, পি এম পি থেকে এম বাই পি ওয়ান এম ওয়ান, পি ওয়ান এম ওয়ান বাই ও এম বাই ও এম ওয়ান, ও এম বাই ও এম ওয়ান, এই পদ দিয়ে যদি যাই অনুরূপভাবে আমরা যদি পক্ষান্তর করি তাহলে এই যে ও এমকে আমরা এখানে নিয়ে যাব আর এইটাকে এখানে নিয়ে আসবো, তাহলে আমরা এটা তৈরি হবে। অনুপাত সময়ের প্রত্যেকটি ধ্রুবক, এই অনুপাতগুলো ত্রিকোণমিতিক অনুপাত বলে। এই যে মান এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ধ্রুবক, এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। আমরা এবার আসছি যে শুকোকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। শুকোকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় যে মনে করি কোন শুকোকোণ বলতে কি বোঝায়, শুকোকোণ বলতে যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কিন্তু শুকোকোণ বলা হয়। তো সেই কোণের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। মনে করি কোণ এক্স ও একটি শুকোকোণ, ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নিই, পি থেকে ও এ বাহু পর্যন্ত পি এম লম্ব টানি, মনের ফলে একটি সমকোণী ত্রিভুজ পি ও এম গঠিত হলো। প্রথমে আমরা কিনেছি এখানে এক্স ও এ, এক্স এই এক্স ও অর্থাৎ এই এক্স ও এরপর দিকে এক্স ও এ এইভাবে নেওয়া হয়েছে। এক্স ও একটি শুকোকোণ, ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নিই, এখানে একটা বিন্দু পি নেওয়া হয়েছে, এখানে পি এম লম্ব টানি, পি থেকে এম পর্যন্ত একটি লম্ব টানছি, ফলে একটি সমকোণী ত্রিভুজ পি ও এম গঠিত হলো। পি ও এম এই পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজ এখানে গঠিত হলো। আচ্ছা, এই ত্রিভুজ পি ও এম এর পি এম ও এম ও পি বাহুগুলো যে 6টি অনুপাত পাওয়া যায় এদের কোন এক্স ও এ ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। এরপরে বলছে যে কোন এক্স এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজ পি ও এম এর পি এম বিপরীত বাহু ও এম সন্নিহিত বাহু ও পি অতিভুজ, যেটা আমরা পূর্বে থেকে জানি। এই একটা সমকোণী ত্রিভুজ, এই যে কোণটা রয়েছে এই কোণের সাপেক্ষে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, এটা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু, সেটা বলা হচ্ছে এখানে কোন এক্স ও এ ইকুয়াল থিটা, এর নাম দেওয়া হয়েছে কি থিটা। আচ্ছা, ধরলে থিটা কোণে যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হলো। এখানে বলছি যে চিত্র থেকে সাইন থিটা ইকুয়াল পি এম বাই ও পি, সাইন থিটা ইকুয়াল পি এম বাই ও পি। আমরা আমাদের ত্রিকোণমিতিক ভালো বোঝার সুবিধার্থে আমরা কিছু অনুপাত এখানে যে সাইন থিটা বলতে যে পি এম বাই ও পি হবে, এই ধরনের কিছু কথায় আমাদের স্মরণ রাখতে হবে যে সাইন থিটা ইকুয়াল পি এম বাই ও পি, বিপরীত বাহু বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। এটাকে আমরা অনুভাবে বলতে পারি সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহুকে আমরা কিন্তু লম্ব বলতে পারি, লম্ব বাই অতিভুজ আমরা এটাও বলতে পারি অতিভুজ। এটা আরও সহজ হয় আমাদের জন্য বলতে, বিপরীত অতিভুজ যাতে পি এম বাই ওপি, আর এখান থেকে যে পি এম এর মানটা রয়েছিল এই পি থেকে এম বাই অতিভুজ এই পি ও, এটা আমাদের হলো। কস থিটা ইকুয়াল কী হবে যে ও এম বাই ওপি সন্নিহিত বাহু বাই অতিভুজ, থিটা কোন কোণের সাপেক্ষে কস থিটা ইকুয়াল কী হবে সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু বলতে কিন্তু আমাদের ভূমিকে বোঝাচ্ছিল, এই ভূমি বাই অতিভুজ বোঝাচ্ছিল, অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল পি এম বাই ও এম, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এদিকে আমরা কি বলতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই এটাকে ভূমি বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা সমান এটা হয়, এটা সমান এটা হয়। আচ্ছা, এদের বিপরীতকে যদি আমরা বিপরীত করে দিই তাহলে কিন্তু আমাদের কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা হয়, থিটা কোণের কোসেক ট্যান। আচ্ছা, সেক থিটা ইকুয়াল 1 বাই কস হয়, কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা হয়। এগুলো আমাদের পূর্বে যে 3টি কোণ রয়েছে সেই কোণ 3টির এটা বিপরীত রয়েছে। এখন লক্ষ্য করি সাইন থিটা প্রত্যেকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন থিটা ও থিটার গুণফলকে নয়। আমরা এখানে যে অর্থাৎ এই লাইনটা যে বলছে যে সাইন থিটা, এখানে যে সাইন থিটা রয়েছে এই সাইন আর এই থিটা দুটো বিষয় রয়েছে, এটা কিন্তু গুণ নাই, এটাকে কখনোই সাইন থিটার দুটো গুণফল বোঝাবে না, এটা কিন্তু সাইন ও থিটার গুণফলকে নয়, থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ প্রকাশ করবে না, কিন্তু এদের অনুপাতকে বোঝাবে, অর্থাৎ সাইন থিটা প্রত্যেকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝাবে, এই যে থিটা রয়েছে সাইনের অনুপাতকে বোঝাবে, কখনোই কিন্তু এই দুটো ছোটাল গুণ বোঝা হবে না, সেটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক আমরা দেখছি এখানে যে মনে করি কোন এক্স ও ইকুয়াল থিটা একটি শুকোকোণ, পাশের চিত্র অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী সাইন থিটা ইকুয়াল পি এম বাই ওপি, সাইন থিটা ইকুয়াল আমরা জানি যে পি এম বাই ওপি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, সাইন থিটা পি এম বাই ওপি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান সাইনের বিপরীত হবে 1 বাই সাইন থিটা ওপি বাই পি এম হবে। আচ্ছা, কস থিটা ইকুয়াল ও এম বাই ওপি হবে, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, ওপি বাই ও এম হবে, অর্থাৎ যদি আমরা আলোচনায় যাই তাহলে সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, এটুকু আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ও এম বাই ওপি, ও এম বাই ওপি, এই ও এম বাই ওপি অর্থাৎ সেক থিটা ইকুয়াল কী হবে ও এম অর্থাৎ ভূমি, ওপিকে যদি আমরা অতিভুজ ধরি তাহলে ভূমি বাই এই সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা যদি আমরা এটা হিসাব করি তাহলে আমি কিন্তু উল্টে যাই, অর্থাৎ কসের যে মানটা রয়েছে সেটাকে আমরা উল্টে দেবো, অর্থাৎ ওপি বাই ও এম, ওপি বাই ও এম, এই ওপি যাবে তারপর কি যাবে ও এম যাবে, অর্থাৎ আমরা জানি কসের মান কত, কস থিটা সমান ও এম বাই ওপি, এখানে যেটা রয়েছে এই যেটা রয়েছে
এইটার বিপরীত করলেই আমরা সেকের মানটা পেয়ে যাব, অর্থাৎ এটা সেই বিপরীত করা হয়েছে, ওএম বাই ওপিকে ওপি বাই ওএম লেখা হয়েছে। ট্যান থিটা ইকুয়াল পিএম বাই ও এম, এটাকে ট্যান থিটা অর্থাৎ ট্যানের মানকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা কটের মান পাচ্ছি, 1 বাই ট্যান থিটা ইকুয়াল ওএম বাই ওপি বলা হচ্ছে। আবার ট্যান থিটা ইকুয়াল পিএম বাই ওএম, পিএম বাই ওপি, ওএম বাই ওপি, টেল অফারকে ওপি দ্বারা ভাগ করা হয়েছে অর্থাৎ ট্যান থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান মানে কিন্তু কটের বিপরীত। আবার ট্যান থিটা ইকুয়াল সাইন বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল সাইন বাই কস থিটা। এই যে সূত্র আকারে যেটা রয়েছে এগুলো আমাদের সব মুখস্থ করতে হবে। কট থিটা ইকুয়াল কস বাই সাইন থিটা, অর্থাৎ আমাদের সুবিধার্থে, আমাদের যে হিসাব নিকাশের সুবিধার্থে আমরা এই সূত্রগুলো, যতগুলো সূত্র আকারে রয়েছে, এখানে যে অনুপাতগুলো রয়েছে, অর্থাৎ এইখানে যে কস থিটা বা সাইন থিটা ইকুয়াল আমাদের যেটা রয়েছে, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ত্রিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই ত্রিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আবার এইগুলোর বিপরীত যদি করে দেই আমরা, তাহলে সাইনের বিপরীত কিন্তু কোসেকটা হয় 1 বাই সাইন থিটা, বা কোসেক ইকুয়াল 1 বাই সাইন থিটা, অর্থাৎ সাইনের মানকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কোসেকের মান পাচ্ছি, সেক থিটা সমান 1 বাই কস থিটা, যদি কসের মানকে উল্টিয়ে দিই সেকের মান পাচ্ছি, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, অর্থাৎ ট্যানের মানকে যদি উল্টিয়ে দিই তাহলে আমরা কটের মান পাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি এখানে আসি, ওই পূর্বের আলোচনা এখানে আবার দেওয়া হয়েছে যে সাইন থিটা ইকুয়াল পিএম বাই ও পি, অর্থাৎ এই ত্রিভুজের আলোকে কিছু অনুপাতের মাধ্যম দিয়ে এখানে আবার প্রকাশ করা হয়েছে, তাছাড়া কিছু নয়। আর কোসেক সাইনের বিপরীত যদি কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, সেটা আবার অনুপাত দিয়ে বোঝানো হয়েছে। কস থিটা ইকুয়াল এটা, আবার এটা কোসেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল পিএম বাই ওপি, এটা আবার অর্থাৎ সূত্রগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল সাইন বাই কস থিটা, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, কট থিটা ইকুয়াল কস বাই সাইন থিটা, এটাও ভালো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ এই অধ্যায়ে ত্রিকোণমিতি অধ্যায়ের সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হলে বা ভালো যদি ভালোভাবে সমাধান করতে চাও প্রত্যেকটা সমস্যা, তাহলে কিন্তু তোমাদের সূত্রগুলো কিন্তু একেবারে মুখস্থ আকারে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তুমি পারদর্শী থাকো ভালোভাবে, তাহলে তুমি অবশ্যই পারবে, কারণ এই অধ্যায়ের প্রত্যেকটা সমস্যা একাধিকবার সূত্রে ফেলাতে হয়, এজন্য একটুখানি ঝামেলা সৃষ্টি হয়। তা আমরা বা তোমরা চেষ্টা করবে যে এই যে সূত্রগুলো রয়েছে প্রত্যেকটা সূত্রই বারবার মনে রাখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা দিন প্রচুর পড়বে, তাহলে কিন্তু অবশ্যই মনে থাকবে। তা ধন্যবাদ সকলকে।